KTV Originals। নমস্কার, শুরু করছি স্টেডিয়াম বুলেটিন, পাওয়ার্ড বাই SNU, co-powered by Campa Energy and co-presented by Jack Olive Oil। আমার সঙ্গে কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আর নানান খবর আজকে সোমবার সপ্তাহের প্রথম দিনে আছড়ে পড়েছে আমাদের ওপরে এবং অবশ্যই আপনাদের ওপরেও। সবচেয়ে ইন্টারেস্টিং খবর সেটা হচ্ছে যে রাহুল দ্রাবিড়, না এবার ভাবুন, আপনি নেটে সার্চ দিলেন রাহুল দ্রাবিড় কিকড আউট, কেউ ভাবতে পারে এটা সার্চ দেওয়ার কথা? এটা যদি সার্চ দেন তাহলে অবাক লাগবে যে দ্রুত রেসপন্স পেয়ে যাবেন। রাহুল দ্রাবিড় হ্যাজ বিন কিকড আউট লাইক ওয়ান অফ দোজ প্রিমিয়ার লিগ ম্যানেজার্স। কে বলছেন? না, এবি ডিভিলিয়ার্স বলছেন। অ্যাকচুয়ালি এবি ডিভিলিয়ার্স বলার দরকার নেই, সত্যিটা তাই যে রাজস্থান রয়্যালসের সঙ্গে রাহুল দ্রাবিড়ের দূরত্ব বাড়ছিল। রাজস্থান রয়্যালস তাকে যে ভূমিকায় রাহুল দ্রাবিড় থাকতে চেয়েছিলেন সেই ভূমিকায় তাকে আর চাইছিল না। তাতে তার নানান কারণ, আসবো সেটাতে। কিন্তু তখন তাকে তারা আরও একটা পোস্ট অফার করে, ডিরেক্টর অফ কোচিং, যেটা সরাসরি কোচিং নয়, ওভারঅল মাথার ওপর থেকে পরিচালনা করা। রাহুল দ্রাবিড় সেটা নিতে চাননি। তারা কোচ হিসেবে শুনছি নিয়ে আসতে চায় সাঙ্গাকারাকে, আবার ফিরিয়ে আনতে চায়। ডিরেক্টর অফ ক্রিকেট এতদিন ছিলেন সাঙ্গাকারা। কেন নিয়ে আসতে চায়? কারণ রাহুল দ্রাবিড়ের সঙ্গে নানান ব্যাপারে তাদের বনিবনা হচ্ছিল না। ভাবাই যায় না, রাহুল দ্রাবিড় ইন্ডিয়ার T20 উইনিং কোচ, এতদিন সুনামের সঙ্গে জুনিয়রদের কোচিং করেছেন, তার সঙ্গে যে কারুর সমস্যা হতে পারে এটাই ভাবা যায় না জয়জ্যোতি। রাহুল দ্রাবিড় একেবারে শিরোনামে, গত দুদিন থেকে নানান রকম মতামত আসছে। কেউ বলছেন যে তিনি নিজে সরে গিয়েছেন, এবং কারো মতামত এটা যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কি বিষয়ে সেটা তো অবশ্যই গৌতমদা বলবেন, তবে বেশ কিছু বিষয়ে যে সঠিকভাবে চলছে না সেটা একদম পরিষ্কার। 2011 থেকে রাহুল দ্রাবিড় এই রাজস্থানের সঙ্গে যুক্ত, সেখানে তিনি অ্যাজ প্লেয়ার, অ্যাজ ক্যাপ্টেন এবং তারপর মেন্টর হিসেবেও আমরা দেখেছি রাজস্থান রয়্যালসে। এবং তারপর হঠাৎ কি হয়ে গেল গত মরশুম, যদি ভালো মতন আমরা লক্ষ্য করি, সঞ্জু স্যামসন ক্যাপ্টেন ছিলেন, তারপর ওখান থেকে তার চোট, তারপর রিয়ান পরাগকে ক্যাপ্টেন করা, রেজাল্ট রাজস্থানের পক্ষে যায়নি। এবং তারপরে কি হয়েছে সেটা অবশ্যই পরবর্তীতে একটা ডেভেলপমেন্ট হয়েছে, এবং তারপরে হয়তো রাহুল দ্রাবিড়ের এই পরিণতি। আপনি কি বলবেন? রাহুল দ্রাবিড়, আবার বলছি যে রাহুল দ্রাবিড় রিমুভড, রাহুল দ্রাবিড় কিকড আউট, এগুলো ভাবাই যায় না। রাহুল দ্রাবিড় এমন একজন মানুষ যিনি চিরকাল নিজের টার্মসে চলেছেন এবং নিজের টার্মসে চলে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন, নিজে একটা সিরিজ জিতে প্লেয়ার হিসেবে শেষ করেছেন। তার আগের সিরিজে 3টে 100 ছিল। হ্যাঁ, IPL-এ প্রথম বছর ক্যাপ্টেন হিসেবে ভালো যায়নি, তারপর তাকে সরে যেতে হয়। কিন্তু কোচ হিসেবে স্পেশালি ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ দেওয়ার পর ভাবাই যায়নি যে রাহুল দ্রাবিড় IPL-এ রাহুল দ্রাবিড়কে কেউ বলতে পারে যে না, আপনি এই পজিশনে না, আপনি অন্য পজিশনে চলে যান। এটা কিন্তু যেটা হয়েছে রাজস্থান রয়্যালসে, দুজন যিনি রাজস্থান রয়্যালস চালান, একজন রঞ্জিত বরঠাকুর, যিনি আসামের খুব বিখ্যাত ব্যবসায়ী, শিল্পপতি আমি বলবো, এবং মনোজ বডালে, যিনি অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল একজন মানুষ, যিনি ইংল্যান্ডে প্রিন্স চার্লসকে তোমার সামনে দাঁড় করিয়ে দিতে পারেন, এরকম একজন মানুষ। এরা দুজন রাজস্থানটা চালানোদের লক্ষ্য ছিল একটা সময়, ইয়াংস্টার তুলে আনবো, শুধু অবসেশন উইথ ট্রফি নয়, আমরা টিমটাকে বিল্ডিং করব এবং একটা মডেল ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজেদের উপস্থাপন করব, যারা শুধু ট্রফি জেতে না, একটা জেনারেশন তৈরি করে। আনফর্চুনেটলি এই রিয়ান পরাগকে নিয়ে এমন কিছু ঘটনা ঘটে যে রাহুল দ্রাবিড় যে মডেলের জন্য ভেবে এখানে যোগ দিয়েছিলেন রাজস্থান রয়্যালসে, তার বিচ্যুতি হয়। কারণ রিয়ান পরাগ হচ্ছেন রঞ্জিত বরঠাকুরের আত্মীয়, কেউ বলেন ভাগ্নে, কেউ বলেন যে হ্যাঁ ওর মা মিঠুর থ্রু দিয়ে, মিঠু দাসের থ্রু দিয়ে কোনো একটা আত্মীয়তা আছে, কিন্তু আত্মীয়তা আছেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার এই রঞ্জিত বরঠাকুরের ব্যবসার জন্যে ওই যে ম্যাচগুলো গুয়াহাটিতে করা হয়, সেখানে রিয়ান পরাগকে ক্যাপ্টেন করা হয়। রাহুল দ্রাবিড়ের এটাতে আপত্তি ছিল, তার মনে হচ্ছে যশস্বী জয়সওয়াল ক্যাপ্টেন হতে হবে, রিয়ান পরাগ কেন ক্যাপ্টেন হবেন? সঞ্জু স্যামসনের যদি চোট থাকে, রিয়ান পরাগ কেন ক্যাপ্টেন হবেন? এই ফ্র্যাঞ্চাইজিতে যে রিয়ান পরাগকে নিয়ে একটা অবসেশন, সেটা কোথাও রাহুল দ্রাবিড়ের বোধহয় ভালো লাগেনি। এবং তার মধ্যে আমরা যদি পারফরমেন্সটা দেখি, যে 14টা ম্যাচ গত বছর খেলেছে, 4টে ম্যাচ জাস্ট জিতেছে। রাজস্থান রয়্যালস জিতেছে 4টে ম্যাচ 14টা ম্যাচে,
কিন্তু তারপরেও রিয়ান পরাগের এই যে এক্সট্রা টেরিস্ট্রিয়াল অথরিটি, সেটা কোথাও রাহুল দ্রাবিড়ের হয়তো পছন্দ হয়নি, এবং তিনি যেভাবে ফ্র্যাঞ্চাইজিটা চালাতে চাইছিলেন সেভাবে চালাতে পারেননি। যেভাবে একটা কোচ যেভাবে পুরোটা নির্ধারণ করেন সেটা করতে পারেননি। এমন কতগুলো ফ্যাক্টরস এসে গেছে, যার মধ্যে সঞ্জু স্যামসনের চোটও একটা ব্যাপার, যে সব মিলিয়ে জিনিসটা ঘেটে যায় এবং সেই আবর্তে রাহুল দ্রাবিড় এমন কিছু চাপের শিকার হন যেটা হয়তো তার ভালো লাগছিল না। তাই তিনি ওই ডিরেক্টর অফ ক্রিকেট ওই কোচিংয়ের দায়িত্বটা নিতে চাননি। তিনি পরিষ্কারই বুঝেছেন যেটা তার পক্ষে অপমানজনক। তাই যেটা মনে হয় ক্ষতি হলো রাজস্থান রয়্যালসের, তো ক্ষতি হলোই। সবচেয়ে ক্ষতি হলো বৈভব সূর্যবংশীর, যিনি রাহুল দ্রাবিড়ের ছায়ায় বড় হচ্ছিলেন এবং একটা সেন্সেশন অলরেডি তৈরি করে ফেলেছেন। রাহুল দ্রাবিড় তাকে কি করে ম্যানেজ করতে হবে, কিভাবে গ্রুমিং করতে হবে সমস্ত বলছিলেন। এই সময় হঠাৎ এই ঘটনাটা ঘটলো জয়জ্যোতি। একদমই। আর যেখানে বৈভব সূর্যবংশী ভালো ছন্দে ব্যাটিং করছিলেন এবং রাহুল দ্রাবিড়ের মতো একজন অভিভাবক পেয়েছিলেন, সেখান থেকে রাহুল দ্রাবিড়ের সরে যাওয়াটা এটা অবশ্যই একটা বিরাট ইম্প্যাক্ট ফেলবে বৈভব সূর্যবংশীর ক্ষেত্রেও। তবে বিষয় হচ্ছে সঞ্জু স্যামসনকে নিয়ে এত যে চলছে বাদানুবাদ এবং রাহুল দ্রাবিড় চলে গেলেন, এরপর কি সঞ্জু স্যামসনকেও মানে চলে যেতে হবে? তাহলে তো একটা বিরাট ভ্যাকিউম দেখা যাবে রাজস্থানে। আমার মনে হয় সঞ্জু স্যামসন চলে যেতে চাইছেন, কিন্তু সঞ্জু স্যামসনকে নিয়ে যখন ডামাডোল চলছিল কেউ ভাবেইনি যে আসল গন্ডগোলটা হচ্ছে রাহুল দ্রাবিড়কে ঘিরে। এবং খুব ইন্টারেস্টিং, অ্যাকচুয়ালি রাজস্থান রয়্যালসের কর্তৃপক্ষ এখনও কিন্তু রাহুল দ্রাবিড় সম্পর্কে খুব নরম। তারা হয়তো একটা পারফরমেন্স পাননি, প্লাস এই রিয়ান পরাগ নিয়ে ঘটনায় রাহুল খুব দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেছেন, সেই নিয়ে একটা আবর্ত তৈরি হয়, তিনি সরে গেছেন। এবার প্রশ্ন হচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন জয়জ্যোতি, যে রাহুল দ্রাবিড়, কোচ রাহুল দ্রাবিড় এবার তাহলে কোন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেবেন? তোমার কি ধারণা? দুটো ফ্র্যাঞ্চাইজি তো শুনতে পাচ্ছি যে তাকে নেওয়ার জন্য ঝুঁকে রয়েছে। কলকাতা নাইট রাইডার্স তো বোঝাই যাচ্ছে ওপেন সিক্রেট, যে যেখানে চন্দ্রকান্ত পণ্ডিত চলে গিয়েছেন, ভেঙ্কি মাইসর মুচকি হেসে অবশ্যই রাহুল দ্রাবিড়কে ফোন করবেন ঠিকই। তবে বিষয় হচ্ছে এটাই যে রাহুল দ্রাবিড় নিজে কি চাইছেন, এটা সব থেকে বড় ব্যাপার। এখানে ইডেন গার্ডেন্সে যদি তাকে, এটা কোনো উত্তরই হলো না, আমি তোমার কাছে উত্তর জানতে চেয়েছি। না, দুটো ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে যাচ্ছে তার কাছে বার্তা, তবে তিনি কি করবেন সেটা তো তিনিই বলতে পারবেন। আমার কাছে খবর যে রাহুল দ্রাবিড় যদি লখনৌ সুপার জায়ান্টসে যোগ দেন তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই। লখনৌ সুপার জায়ান্টসের যিনি কর্ণধার, সেই সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তার সম্পর্ক খুব ভালো, এবং যদি তিনি ওই জায়গায়, যদিও জাস্টিন ল্যাঙ্গার আছেন, কিন্তু জাস্টিন ল্যাঙ্গারের উপর খুব একটা খুশি নয়। যদি রাহুল দ্রাবিড় ইচ্ছে প্রকাশ করেন, আমি খুব শিওর যে সঞ্জীব গোয়েঙ্কা তাকে কিন্তু নিয়ে নেবেন। কেকেআর অবশ্যই আছে, কিন্তু কেকেআর এখনও ভেঙ্কি মাইসোরই পুরো দলটা পরিচালনা করছেন বকলমে। সেক্ষেত্রে রাহুল দ্রাবিড় কি সেভাবে রাজি হবেন? রাহুল দ্রাবিড় কি একদম গৌতম গম্ভীরের মতো সুস্পষ্ট কমান্ড নিয়ে আসবেন যে আমি এবং আমি, আর বাকি কেউ নয়, বাকি যে যত প্রভাবশালী হোক সে ডাগ আউটে বসবে না? এটা কি রাহুল দ্রাবিড় বলতে পারবেন? সময় বলবে। তবে খুব ইন্টারেস্টিং যে রাহুল দ্রাবিড় কোথায় যাবেন। আমি আবার বলছি, যদি লখনৌতে যান তাহলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না প্লিজ। আর ফিরে এলাম স্টেডিয়াম বুলেটিনে। রাহুল দ্রাবিড়কে নিয়ে আলোচনা একটু অব্যাহত রাখছি। দ্রাবিড় কোথায় যেতে পারেন সেই যাত্রাপথ নিয়ে তো আমরা কথা বলছিলামই, কিন্তু আমার কাছে জয়জ্যোতির একটা প্রশ্ন আছে, জয়জ্যোতিকে জিজ্ঞেস করার, যে এই যে দ্রাবিড় জেনারেশনের ক্রিকেটাররা, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, অনিল কুম্বলে, বীরেন্দ্র সেহবাগ, ভিভিএস লক্ষ্মণ, এত বড় বড় লেজেন্ডারি ক্রিকেটারদের কিন্তু আইপিএলে কোচ বা মেন্টর হিসেবে কোনো সাকসেস নেই। এরা একজনও কোনো ট্রফি জেতেননি, আশিস নেহরা বাদ দিয়ে বাকি কেউ ট্রফি জেতেননি। কি কারণ বলে মনে হয়? আমার মনে হয় এই সময়টাই আলাদা ছিল, মানে তারা যে সময় ক্রিকেটটা খেলেছেন এবং তারপরে যে আইপিএল এসছে, সেই মানে সময়ের ডিস্টেন্সটা অনেকটাই, মানে সেই সময়ের ক্রিকেট আর আইপিএলের সময়কার ক্রিকেট, যদিও তারা ক্রিকেট মানে আইপিএল খেলেছেন, কিন্তু ওই যে বড় হয়ে ওঠা, মানে তাদের রুটটা তো টেস্ট ক্রিকেটকে ঘিরেই। মানে আপনি যে সব নাম নিলেন, লক্ষ্মণ বা দ্রাবিড়, এরা প্রত্যেকে কিন্তু টেস্ট ক্রিকেটে মানে টেস্ট ক্রিকেটার হব এই ভেবেই ক্রিকেটের ব্যাটটা ধরেছিলেন। আর এখনকার যুগে আইপিএলের মানে প্রচণ্ড গতিশীল ক্রিকেট এবং প্রতি মুহূর্তে গেম চেঞ্জ হতে পারে, সেই মানে গতির সঙ্গে কোথাও একটা যেন খাপ খাচ্ছে না, এবং এটা কোনোভাবেই এই লেজেন্ডারি ক্রিকেটারদের কোনোভাবেই কোনো ছোট করা হচ্ছে না। তবে কোথাও গিয়ে সময়ের পার্থক্য আমার মনে হয়। আমি জানি না, যদি তাই হয় তাহলে স্টিফেন ফ্লেমিং এত সফল কি করে, তাহলে মাহেলা জয়বর্ধন এত সফল কি করে? এরাও তো খুব টেস্টেড টেস্ট ক্রিকেটার। কি করে অন্য, তুমি যদি ধরো যে তুমি যদি আরসিবির দিকে যাও, আরসিবি হয়তো ট্রফি পায়নি, কিন্তু অ্যান্ডি ফ্লাওয়ার যথেষ্ট সফল। অ্যান্ডি ফ্লাওয়ার আরসিবি গতবার ফাইনালে গেছে।
আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা পাওয়া খুব ডিফিকাল্ট, কারণ এরা সবাই, আমি আইপিএলে এরা প্লেয়ার হিসেবে সাকসেসফুল হননি, আমি এটা কারণটা বুঝতে পারি। তুমি যেটা বললে যে এদের প্লেয়ার হিসেবে ওরিয়েন্টেশনটা কমপ্লিটলি আলাদা, কিন্তু চিন্তার ওরিয়েন্টেশনটা এরা কি আইপিএলে চেঞ্জ করতে পারেননি বলে মনে হয়? চিন্তার ওরিয়েন্টেশন কিছু ক্ষেত্রে তো চেঞ্জ করতে পারেনি। আর স্টিফেন ফ্লেমিং যে দলের, সেখানে মহেন্দ্র সিং ধোনি সব কিছু, মানে ওখানে সব কিছু ওই একজন মানুষকে ঘিরেই হয়, তাই স্টিফেন ফ্লেমিং একদম মানে ওই সাইড রোলের মতো। আর বাকি ক্ষেত্রে ওটা অবশ্যই এক্সেপশন, কিন্তু আমার মনে হয় যে এই সময়টাই আলাদা। মানে যে সময়ে সৌরভ, দ্রাবিড় তারা খেলেছেন, সেই সময় যেটা বললাম, তারা ব্যাটটা ধরেছেন একটা ভালো টেস্ট ক্রিকেটার হবো বলে। আর এখনকার যারা ক্রিকেটার বা সেই সময় 2008 পরবর্তী সময়ে যদি বলি, তখন কিন্তু আইপিএল এতটাই প্রভাব বিস্তার করেছিল, এবং তখন কিন্তু আইপিএল খেলতে হবে আমাকে, এটা ভেবেও অনেকে মানে ক্রিকেট ব্যাটটা হাতে তুলেছেন। তাই ওটাই বলবো যে জন বুকানান যে মাল্টিপল ক্যাপ্টেন্স থিওরি বলেছেন, এটা তখন আমরা অনেক সমালোচনা করেছি, কিন্তু কোথাও গিয়ে ভাবধারাটা মানে যেভাবে এত গতিশীল ক্রিকেট হচ্ছে টি-20 ক্রিকেটে, সেটার সঙ্গে কিন্তু সেটা কোথাও গিয়ে সামঞ্জস্যপূর্ণ। আরও একজন ক্রিকেটারের কথা বলা হলো না, উনি অবশ্য কোনো ফ্র্যাঞ্চাইজি কোচ হননি, এখনও কমেন্টেটর আছেন ওই জেনারেশনই, হরভজন সিং। হরভজন সিং এই প্রথম বোর্ড মিটিংয়ে যোগ দিতে যাচ্ছেন, এই খবরটা আপনাদের দিই। হরভজন সিং প্রথম এবার যে 29শে সেপ্টেম্বর ভারতীয় বোর্ডের বার্ষিক সাধারণ সভা, হরভজন সিং পাঞ্জাব ক্রিকেট সংস্থার হয়ে সেই বৈঠকে যোগ দেবেন। হরভজন ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর হতে চাইছেন, আর যে সময়ে হরভজন ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর হতে চাইছেন, ঠিক সেই সময়ে ললিত মোদি দেখুন একটা ওই ভিডিওটা ফাঁস করে দিলেন, যে ভিডিওতে হরভজন সিং চড় মেরেছেন শ্রীশান্তকে। এবার একটা খুব সঙ্গত প্রশ্ন ভারতীয় বোর্ডের অভ্যন্তরে উঠেছে যে কেন এই ভিডিওটা ললিত মোদি কি বের করার সময় পেলেন না, নাকি তার পাবলিসিটি দরকার ছিল? সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, ভিডিওটা তো ললিত মোদির ব্যক্তিগত সম্পত্তি নয়, ওই ভিডিওটা অ্যাকচুয়ালি যারা ওই সময় খেলা দেখেছে সোনি তাদের সম্পত্তি, অথবা যারা প্রোডাকশনের দায়িত্বে ছিল ভারতীয় বোর্ড তাদের সম্পত্তি। তাদের সঙ্গে তাদের পারমিশন না নিয়ে কি করে করলেন? মানে আমরা ধরুন, আমরা এই যে শো করি ডিজিটালি, আমরা তো প্রথম আইপিএলের লাস্ট 5 ওভার দেখাতে পারবো না, কারণ ওটা আমাদের সম্পত্তি নয়, ওটা দেখালে ইউটিউব স্ট্রাইক দেবে। ললিত মোদিও তো আমাদের মতোই সেই হিসেবে টেকনিক্যালি বাইরের লোক, তিনি যতই আইপিএল কমিশনার হন না কেন, তিনি তো বাইরের লোক, তার হাতে তো প্রপার্টিটা নেই, তিনি তো ভারতীয় বোর্ডের একজন ধরা যাক কর্মচারী সেই সময়কার। কিন্তু তিনি কি করে এই ভিডিওটা দিয়ে দিলেন? তাই হরভজন সিং যেমন ক্ষিপ্ত হয়ে রয়েছেন, ভারতীয় বোর্ডের একাংশও খুব রেগে রয়েছে। অবশ্যই রেগে থাকার কারণ রয়েছে যথেষ্ট। এবং সবথেকে অবাক কাণ্ড যে 18 বছর আগে একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়ে হরভজন সিং বারবার ক্ষমাও চেয়েছেন, এবং তিনি একটি সাক্ষাৎকারে বলেওছেন যে একবার শ্রীশান্তের সন্তানের সঙ্গে তিনি কথা বলতে চেয়েছিলেন, এবং তিনি পরিষ্কার মানে সেই সন্তান না করে দিয়েছে যে তুমি আমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছো, সেই জন্য তোমার সঙ্গে কথা বলতে চাই না। তো যেখানে এতটা তিনি রিপেন্ট করছেন, হরভজন সিং আজও রিপেন্ট করেন সেটা নিয়ে, সেটা হঠাৎ করে 18 বছর পর সেই ভিডিওটা যে তিনি লিক করেছেন সেটা উদ্দেশ্য প্রণোদিত, এবং হরভজন সিং অলরেডি কোট দিয়েছেন যে এটা উদ্দেশ্য প্রণোদিত এবং সেলফিশ মোটিভ রয়েছে এটার পেছনে। আপনি খবরটা ব্রেক করলেন, হরভজন সিং আসতে চাইছেন বোর্ডে, সেটার সঙ্গে কিছু মানে লিঙ্ক আছে কিনা সেটা জানা নেই, তবে উদ্দেশ্য প্রণোদিত অবশ্যই, নইলে 18 বছর পর এই ভিডিও লিক হতে পারে না। হরভজন সিং বোর্ডে নয়, প্রথমত পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনে আসতে চাইছেন। আপাতত পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন তাকে নমিনেট করেছে ভারতীয় বোর্ডের মিটিংয়ে যাওয়ার জন্যে। হরভজন বলতে গিয়ে মনে পড়লো, ওই মিটিংটা ঘিরে কিন্তু আগ্রহের পারদ চড়ছে, কারণ ওই মিটিংয়েই ঠিক হবে যে পরের বোর্ড প্রেসিডেন্ট কে হবেন। এবার আমাদের প্রশ্ন যে বোর্ডের বোর্ড প্রেসিডেন্ট কে হতে পারেন? রাজীব শুক্ল, যিনি এখন কাজ চালাচ্ছেন, তার ঘনিষ্ঠ শিবির বলছে তিনি থেকে যেতে আগ্রহী, অর্থাৎ সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া যেরকম ছিলেন উনি থাকবেন, রাজীব শুক্ল প্রেসিডেন্ট হিসেবে কন্টিনিউ করবেন, রাজীব শুক্ল নাকি বলেছেন। ইন এনি কেস প্রেসিডেন্ট হিসেবে যেই আসুন, খুব বেশি দিন কন্টিনিউ করা হবে না, 1 বছরের বেশি, কারণ ততদিনে স্পোর্টস বিল পাস হয়ে যাবে, আবার নতুন করে লোধা কমিটির রেকমেন্ডেশন বাদ দিয়ে বোর্ড আবার নতুন করে তার প্রেসিডেন্ট করবে। এবার ধরা যাক 22শে সেপ্টেম্বর সিএবির নির্বাচন হয়ে গেল, সৌরভ গঙ্গোপাধ্যায় যেরকম প্রত্যাশা সবার সেভাবে প্রেসিডেন্ট হয়ে গেলেন, তাহলে তিনিও প্রেসিডেন্ট হওয়ার এলিজিবল। প্রশ্ন হচ্ছে তাকে কি বোর্ড ভাববে? এই অবধি তেমন কোনো ইঙ্গিত নেই। বোর্ড কিন্তু দিলীপ ভেঙ্কসারকারকেও করতে পারে প্রেসিডেন্ট, কারণ তিনি বোর্ডের মিটিংয়ে যোগ দিয়েছেন, যা যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সব পাস করেছেন। কিন্তু আমার একজন বলছিলেন আজকে যে ভেঙ্কসারকারকে কেন করবে। ভেঙ্কসারকার প্রথমত ভেঙ্কসারকার মিটিংয়ে গিয়ে
এই ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মিটিংয়ে গিয়ে খুব জোরালো বক্তব্য রেখেছেন, এগুলো বোর্ডের ভালো লাগেনি, কারণ বোর্ড রজার বিনির মতো মানুষ চায়, বোর্ড এত কথাবার্তা শুনতে পছন্দ করে না। ভেঙ্কসারকার সেদিক দিয়ে মাইনাস। সেকেন্ড হচ্ছে ভেঙ্কসারকারের আগামী এপ্রিল মাসে 70 বছর হয়ে যাবে। 70 বছর হওয়ার জন্য রজার বিনি ডিসকোয়ালিফাইড হয়ে গিয়েছিলেন। এবার আমি সেপ্টেম্বর মাসের শেষে এমন কাউকে মনোনীত কেন করব যাকে এপ্রিলে যে ডিসকোয়ালিফাইড হয়ে যাচ্ছে? তোমার কি মনে হয়? অবশ্যই। আর এই যে বোর্ড, আমি একটা জিনিস দেখছি, সেটা অন্যান্য স্পোর্টসের যে সংস্থা রয়েছে সেখানেও দেখছি যে বিসিসিআই প্রেসিডেন্ট বা এই জাতীয় স্তরে যদি কাউকে নিয়োগ করতে হয় তখন কিন্তু প্লেয়ারকেই নিয়োগ করছে। তাই এটা বলা খুব মুশকিল যে রাজীব শুক্লাকে কি মানে অস্থায়ীভাবে রেখে দেবেন, নাকি এখানে অন্য কোনো ক্রিকেটার আসতে পারেন। দিলীপ ভেঙ্কসারকার এক্ষেত্রে যদি হয়ে যায়, বয়সসীমা যদি পেরিয়ে যায়, তাহলে আনার প্রশ্নই নেই। এবং এক্ষেত্রে আরও যে কটা নাম রয়েছে, আমার মনে হচ্ছে কোনো ক্রিকেটারকে এখানে প্রমোট করা হতে পারে। ক্রিকেটারকেই হয়তো প্রমোট করা হবে, কারণ বিসিসিআইয়ের পক্ষে এটা খুব কমফোর্টেবল একটা সিচুয়েশন যে সেক্রেটারি চালাবেন, বকলমে জয়শাহ চালাবেন, দেবজিৎ সাইকিয়া চালাবেন, আর ক্রিকেটাররা মোটামুটি ফাইলের সই। ক্রিকেটারদের অতটা সমস্যা নেই তাদের নিয়ে। তাই অনেক সময় দেখবেন যে ভোটের সময় কোনো এই যে সেলিব্রিটি প্রার্থীদের অনেক সময় দেওয়া হয়, কারণ এলাকার মধ্যে যে গণ্ডগোলটা তারা থাকলে কম হয়। কারণ এলাকার মধ্যে যারা কাজ করেন তারা সেলিব্রিটি থাকলে একদিক দিয়ে সুবিধে যে তারা এসে সব কিছু ভেতরে ঢুকবে না, বাইরে বাইরে কাজ করবে, আর তারা নিজেদের কাজ করে যাবেন। ঠিক একইভাবে তারাও হয়তো কোনো ক্রিকেটারের কথা ভাবছেন। আমি একজন ক্রিকেটার আজকে নাম শুনলাম, অনেকে বলছেন তিনি ডার্ক হর্স এই বোর্ড প্রেসিডেন্টের দৌড়ে। তিনি জয়শাহর পছন্দের পাত্র, ক্রিকেট খেলেছেন, জানেন কখন কি বলতে হয়, কখন কথা বলতে হয়, কখন চুপ করে থাকতে হয়। এর আগে নির্বাচক কমিটির চেয়ারম্যান থেকেছেন, রাজ্য সংস্থার সচিবের পদ অলঙ্কৃত করেছেন। তার নাম কিরণ মোরে। কিরণ মোরে হঠাৎ করে তার নামটা ডার্ক হর্স হিসেবে উঠে এসেছে। মনে রাখতে হবে মোরের নেতৃত্বাধীন কমিটি, তখন গ্রেগ চ্যাপেল ছিলেন, তারাই কিন্তু সৌরভকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়েছিলেন। বলার অপেক্ষা রাখে না যে কিরণ মোরে আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক শীত আর বসন্তের মতো, কিছুটা পরপর আসে, কাছাকাছি আসে না, একই সময় আসে না। তাই সৌরভকে ভাবা হবে কিনা সময় বলবে। ঠিক এই মুহূর্তে হলে আমি বলবো কিরণ মোরে কিছুটা এগিয়ে রয়েছেন, কিন্তু এই পরিস্থিতি রোজ বদলায়, কালকে কি হবে কেউ জানে না। যখন বদলাবে আবার আমরা আপনাদের বলবো। আজকের মতো এখনকার মতো একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আজকের মতো অনুষ্ঠান শেষ করছি না, একটা ছোটো বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না প্লিজ। ফিরে এলাম স্টেডিয়াম বুলেটিনে। আজকে সারা স্পোর্টিং মানে ভারতের যে স্পোর্টিং পৃথিবী, তাদের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে, কারণ সুপ্রিম কোর্টে খুব গুরুত্বপূর্ণ একটা মামলায় অল ইন্ডিয়া ফেডারেশন, ফুটবল ফেডারেশন নিয়ে চলছে। অনেকগুলো বিষয় রয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তার কনস্টিটিউশন চেঞ্জ করবে কিনা, আইএসএল খেলা আদৌ খেলা হবে কিনা, আইএসএল খেলা হলে কে দেখাবে, কারণ রিলায়েন্স বলছে আমরা ইন্টারেস্টেড নই, অন্য কোনো টেন্ডার ফ্লোট করুন। আজকে এআইএফএফ যা জানিয়েছে তাতে মোটামুটি বোঝা যাচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষে যা আজকে যা সওয়াল জবাব হয়েছে, তাতে সুপ্রিম কোর্ট অবশ্যই আগ্রহী দেখতে যে ভারত যাতে ফিফা যাতে ভারতকে ব্যান না করে, সবচেয়ে প্রায়োরিটি নাম্বার 1। সুপ্রিম কোর্টের তৎপরতা দেখে বোঝা গেছে যে এই ব্যাপারটা তারা হতে দিতে চায় না। সেক্ষেত্রে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা যদি কোনো ঘোষণা আগামী 2-1 দিনে চলে আসে, আশ্চর্য হওয়ার কিছু নেই। এখনকার মতো তারা এই কমার্শিয়াল রাইটের টেন্ডার ডাকার অধিকারটা এআইএফএফের থেকে কেড়ে নিয়েছে, মানে কল্যাণ চৌবের নেতৃত্বাধীন কমিটি থেকে কেড়ে নিয়েছে। কল্যাণ চৌবের নেতৃত্বাধীন কমিটি কি করতো, যে কোনো স্পোর্টস প্রশাসনে যা হয় টেন্ডারটা তারাই ডাকতো। এখন থেকে টেন্ডারটা একজন বিচারপতি নাগেশ্বর রাওয়ের নেতৃত্বে একটা কমিটি গড়া হয়েছে, কমার্শিয়াল টেন্ডার তারাই ফ্লোট করবেন, মানে আইএসএলের জন্য টেন্ডার তারা ফ্লোট করবেন। এআইএফএফ থেকে এটা সরিয়ে নেওয়া হলো। কাজেই ধরে নেওয়া যে এটা যদি হয়, কল্যাণ চৌবের কমিটির ওপর যে অনাস্থা রিলায়েন্স দেখিয়েছিল, সেই অনাস্থা কাটিয়ে উঠে নিশ্চয়ই তারা এই টেন্ডারে জয়েন করবে। যদিও দিল্লির দুরাস কিন্তু ফুটবল মহলে তাই ধারণা। আর যেমন পরিস্থিতি এগোবে আপনাদের আমরা জানাতে থাকবো। কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা শুনলে অবাক হয়ে যাবেন যে তাদের ডুরান্ডে মোহনবাগানকে 2 গোল করে হারানো স্ট্রাইকার ডিমিট্রিয়াস ডায়ামেন্টেকসকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল। কি বলবে? ধিমির পারফরমেন্সের ধারাবাহিকতার অভাব, এটা মানে ইস্টবেঙ্গলের যারা একদম ঘনিষ্ঠ তারাও একই কথা বলেছেন সেই ফাইনালে যখন ইস্টবেঙ্গল হারে। এবং অবশ্যই এই ডার্বিতে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছেন, কিন্তু ওই যে ধারাবাহিকতা যেটার জন্য কেরালা ব্লাস্টার্স থেকে আসা, সেটার কিন্তু ছিটে ফোটাও দেখা যায়নি। এবং সেটার জন্য মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে বিদায় জানানো হয়েছে দিমিকে। এবার দেখার যে তার পরিবর্তন হিসেবে কে আসে।
আমি ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে আজকে কথা বলছিলাম, তারা জানতেনই না, তারাও যেরকম মিডিয়া জেনেছে তারাও ওই রিলিজ দেখে জেনেছেন যে ডিমিকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা অবশ্য কয়েকদিন ধরেই শুনছিলেন যে কোচের ডিমির ওপর তেমন আস্থা নেই, কিন্তু লাল হলুদ জনতা ব্যাপারটা কীভাবে নেবে ঠিক জানি না, কারণ সদ্য 2টো গোল করেছেন তিনি। হ্যাঁ, মেনে নিচ্ছি ডায়মন্ড হারবারের দিন গোল নষ্ট করেছেন, সদ্য 2টো গোল নষ্ট করেছেন। মনে হচ্ছিল কেরালা ব্লাস্টার্সের হয়ে সর্বোচ্চ গোলদাতা 2 বছর আগে, আবার তিনি নিজের ফর্মে ফিরছেন। হঠাৎ করে কি ঘটলো? শোনা গেল কোচের অনাস্থা। আবার বলছি, কোচের অনাস্থার জন্য তাকে ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিল এবং তিনি হয়তো গ্রিসেই খেলবেন। পরিবর্তন কে আসবে আমরা জানি না, কিন্তু আমি বলবো যে আইএসএলে তাকে দেখার সুযোগ কিন্তু লাল হলুদ জনতা হারাবে। কি মনে হয় তোমার? অবশ্যই হারাবে, এবং ভালো প্লেয়ার। আমি স্ট্যাটসটা দেখছিলাম, 32 ম্যাচে 12 গোল, 4টে অ্যাসিস্ট গোল। ভালো প্লেয়ার অবশ্যই, সেটা নিয়ে মানে কোনো সন্দেহ নেই। তবে ওর প্রতি এক্সপেকটেশনটা আরও বেশি ছিল ইস্ট বেঙ্গলের তরফ থেকে, সেটা হয়তো তিনি ইমপ্লিমেন্ট করতে পারেননি। এবং ওই যে বললাম না, কেরালা ব্লাস্টার্সের হয়ে যখন একটা দুর্দান্ত সিজন তিনি খেললেন এবং তারপর নিজের প্রত্যাশা নিজেই বাড়িয়ে দিয়েছেন। এক্ষেত্রেও যদি ডার্বি দেখি, ডার্বিতে ভালো পারফরমেন্স, কিন্তু ঠিক তার পরের ম্যাচেই গোলের সুযোগ নষ্ট করছেন। এবং ওই যে সময়ে বদলে যায়, সময়টা মানে ডার্বির রাতে যেটা ছিল, সেমিফাইনালের রাতে ডায়মন্ড হারবারের কাছে যখন হারলো, তখন কিন্তু সেই সময়টা বদলে গেল। আর দিমির প্রতি এই যে কোচের অনাস্থা, সেটা আগে থেকেই কিন্তু বোঝা যাচ্ছিল, এবং যার ফলে কোচ যেটা চাইবেন, কারণ কোচই একমাত্র গুন্ডা ফুটবলে, তো সেক্ষেত্রে সেটাই হবে, মানে এটা হওয়ারই ছিল, এটাই হলো। আজকে খালিদ জামালের বিয়ের সময় জামানা একটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ ছিল ইরানের সঙ্গে। ইরান বহু 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 বছর ইরানকে ভারত হারাতে পারেনি। এমনকি 1964-তে যখন চুনি গোস্বামী ক্যাপ্টেন ছিলেন রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে, প্রি অলিম্পিক ম্যাচে এসেছিল ইরান খেলতে, সেই ম্যাচে চুনির গোলে এগিয়ে গিয়েও 3-1 হারে ভারত। তখনকার সেই টিম, যখন চুনি গোস্বামী, বলরাম, জার্নাল সিং, ক্যাম্পিয়া, তারাও ইরানকে হারাতে পারেনি, 3-1 গোলে হারে। তারপর থেকে যখন যেখানে দেখা হয়েছে, ভারত কিন্তু 2016-তেও ইরানের কাছে বিশ্রীভাবে হেরেছে, আর ভারত কখনো ইরানকে হারাতে পারেনি। আজকে ফার্স্ট হাফ অন্তত গোললেস রেখেছে। কি বলবে জয়জ্যোতি, ভারত ইরান এনকাউন্টার নিয়ে? ফার্স্ট হাফ যথেষ্ট ভালো, মানে ভারতীয় ফুটবলাররা ভালো খেলছিলেন। তবে টোটাল কি হলো এই ম্যাচের, কি আপডেট, এটা নিয়ে একটা আমরা যাচ্ছি, একটা ফোনও দেবেন খেলাটা দেখার পর আমাদের প্রতিনিধি, ফুটবল প্রতিনিধি স্বপন পাল। স্বপন, একটু বলো যে ম্যাচটা দেখে তোমার কি অভিজ্ঞতা? প্রথমত আজ কাফা ন্যাশনাল কাপে আজ ইরানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত। বুঝতে পারছেন যে ভারত আর ইরানের মধ্যে যে শক্তির পার্থক্যটা কিন্তু বিস্তর। সেটা ফিফা র্যাঙ্কিং এ বোঝা যায়, যেখানে ইরান 20তম স্থানে রয়েছে ফিফা এই মুহূর্তে, আর ভারত হয়েছে 133তম স্থানে, ফারাকটা প্রায় 112। সুতরাং ম্যাচে যে এই ফারাকটা, যে খালিদ জামিল যে অনেকটাই ব্যবধান কমিয়ে দিয়েছেন, সেটা কিন্তু ম্যাচের ফলাফল হয়তো সম্পূর্ণ না হলেও কিন্তু বোঝা যাবে খালিদ জামিলের দল ভারত কিন্তু ইরানের শক্তিশালী ইরানের বিরুদ্ধে যথেষ্ট লড়াই করেছে। প্রথমার্ধে ম্যাচটি গোলশূন্য ছিল, যদিও ইরান প্রচুর আক্রমণ করেছে, তবে ভারতের মিডফিল্ড এবং রক্ষণ, এই জমাট ভাবটা কিন্তু ইরানের অনেক আক্রমণ কিন্তু প্রতিহত করেছে। এবং এছাড়াও ভারতীয় গোলকিপার গুরপ্রীত সিং কিন্তু বেশ কয়েকটি ইরানের মানে গোলমুখী আক্রমণ রুখে দিয়েছেন। এই জায়গাটা কিন্তু ভারতের পজিটিভ দিক। কিন্তু দ্বিতীয়ার্ধে কিন্তু ভারত চেষ্টা করেছিল যে গোললেস ভাবে, গোলশূন্যভাবে ম্যাচটা শেষ করার, হয়তো সম্ভব হয়নি কিন্তু দ্বিতীয়ার্ধে, কারণ ইরান যেভাবে চাপ সৃষ্টি করেছে তাতে ভারতের রক্ষণ যতই চেষ্টা করুক তাতে সামলাতে পারেনি। মনে রাখবেন, আমরা জানি যে অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স, সুতরাং ইরান তো সেটাই নিয়েছিল। দ্বিতীয়ার্ধে প্রচুর মুহুর্মুহু দুটো উইং দিয়ে প্রচুর মুহুর্মুহু আক্রমণ করে, ফলে ইরান প্রথম গোলটা পায় 59 মিনিটে। 59 মিনিটে প্রথম গোলটা পায়। প্রথম গোলটা পেয়ে কিন্তু ইরান যথেষ্ট উজ্জীবিত হয়ে পড়ে, তারপর একের পর অ্যাটাক করে, কিন্তু তখন খালিদ জামিল কিন্তু রক্ষণের লোক বাড়ানোর ফলে ইরানের ক্ষেত্রে দ্বিতীয় গোল কিন্তু অনেকটাই সময় নেয়। সেক্ষেত্রে 98 মিনিটে দ্বিতীয় গোলটি পায়। শেষ গোলটি আসে ইনজুরি টাইমে। তবে 3-0 গোলে জয় পেল ইরান, কিন্তু ভারত কিন্তু যথেষ্ট লড়াই করেছে, এবং সেক্ষেত্রে খালিদ জামিল কিন্তু সমীহ আদায় করে নিয়েছেন। কারণ ইরানের মতো শক্তিশালী দল, যারা 3বার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে, মূল পর্বে খেলেছে,
সেখানে ভারতের থেকে এই ফারাকটা কিন্তু আজকে খালিদ জামিলের ভারত বলা যায়। খালিদ জামিল দায়িত্ব নেওয়ার পর যেভাবে লড়াইটা শিখেছেন, যেভাবে মাঠের লড়াইটা একটা বিস্তর ফারাক, দু টিমের ফারাকটা কিন্তু মাঠের লড়াইয়ে অনেকটা কমিয়ে দিচ্ছেন। এটা কিন্তু ভারতীয়দের পজিটিভ। আরেকটা দিক আছে কিন্তু একটা ভাবতে হবে যে ভারতীয় দল খালিদ জামিল কিন্তু পুরো দল পায়নি, কারণ মোহনবাগানের প্রায় 7 জন প্লেয়ার কিন্তু এই টিমে যোগ দেয়নি। বিশেষ করে লিস্টন কোলাসো, মনবীর সিং, আপুয়া, যারা লিস্টন করে দুটো উইং, লিস্টন কোলাসো এবং মনবীর দুটো উইং এ ভারতের শক্তিশালী, এবং আপুয়ার মতো মাঝমাঠ শক্তিশালী। এদের যখন খালিদ জামিল তার টিমে পেয়ে হয়তো আমরা দেখবো যে এই টিমের কিন্তু অনেকটাই মোড় ঘুরে যাবে। এই টিমের ভারতীয় দলে কিন্তু অনেকটা শক্তিশালী উঠবে। যাই হোক, হারলেও কিন্তু ভারতীয় দল বা খালিদ জামিলের দল অনেকটা সময় সৃষ্টি করেছে, সময়ও আদায় করে নিয়েছেন। এবং 4 তারিখ আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ, এই ম্যাচটি যদি জিততে পারে, এই ম্যাচটি যদি বড় ব্যবধানে জিততে পারে, তবে কিন্তু গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করলে কিন্তু পরের রাউন্ডে যাওয়ার অনেকটা সুযোগ থাকবে ভারতীয় দলের কাছে। সেক্ষেত্রে একটা ভারতীয় দলের একটা ভালো পজিটিভ দিক হবে খালিদ জামিল দায়িত্ব নেওয়ার পর। গৌতম দা, থ্যাংক ইউ স্বপন। আজকের মতো এই অবধি থাক। স্টেডিয়াম বুলেটিনে আজকে অনেক খুচরো নিয়ে অনেকগুলো খবর দিলাম আপনাদের। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।